বেড পারফরমেন্স কেমন তোমার? আগে কখনো করেছো নাকি ভার্জিনিটি আছে? নিজের হবু বরের মুখে নিঃশৃংসিত এমন প্রশ্নে বিস্ময়ে জমে গেল শৈলী। তৎক্ষণাৎ চমকে তাকালো সামনে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। মনে হলো যেন কানের কাছে কেউ বাজি ফাটিয়েছে। সে কি ভুল শুনলো? কিন্তু যখন ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির ঠোঁটে এক প্রকার তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠলো, তখনই শৈলী বুঝলো না, ভুল কিছু শোনেনি সে। ভেতরটা কেমন যেন অস্বস্তিতে গুটিয়ে গেল। জানতে চাচ্ছে তুমি নিজের ভার্জিনিটি রেখেছো কিনা। আজকালকার মেয়েদের উপর তো ভরসা করা যায় না। চোখের কোনায় পানি জমলো শৈলীর, তবে দুঃখের নয়, তাচ্ছিল্যের। ঠোঁট কামড়ে নিজের নিয়তির উপহাস করে বাঁকা হাসলো সে। এই হ্যালো। অয়নের কথায় শৈলী নিজের চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো। ভদ্র মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকালো শৈলী। অয়ন এবার থুতনিতে আঙ্গুল ঘষে কিছুটা নিরাশ হয়ে তাচ্ছিল্যে বলে উঠল, কি হলো? চুপ কেন? শিট, তার মানে তুমি ইউজ করা মাল? আর সহ্য হলো না শৈলীর, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বলছেন আপনি? এসবের মানে কি? আর একটা বাজে কথাও বলবেন না, অনেক অসুবিধা হয়ে যাবে। বলে রাগে হাঁপাতে লাগলো শৈলী। একগাল হাসলো অয়ন। ডোন্ট ওয়ারি, তুমিও আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। প্রশ্ন করতে পারেন কিছু জানার থাকলে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম, আপনার মা বাবাকে এসব প্রশ্ন করার জন্যই আপনাকে পাঠিয়েছেন। অয়ন এবার ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসলো। ইউ নো হোয়াট, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একটা গাইয়া মেয়ে। তোমার মতো গাইয়াকে কেউ বিয়ে করবে না। দেখতেও তো খুব একটা ঝাক্কাশো নও তুমি। আর হ্যাঁ, তুমি ভার্জিন থাকো আর না থাকো, আই ডোন্ট কেয়ার, কারণ আমি নিজেও ভার্জিন নই। আর তোমাকেও পার্মানেন্টলি বিয়ে করব না। তোমার চাচা চাচি যদি যৌতুকের টাকাটা না বাড়ায়, তবে আমি 1 মাস পর তোমায় ডিভোর্স দিয়ে দেবো। যদি ডিভোর্স দিতে নাও পারি, তবে আমার গার্লফ্রেন্ডদের নিয়ে আমার বাড়িতেই থাকবো, আর তুমি রাস্তায় ঘুরে বেড়াবে। বলো রাজি? শৈলী গুমড়ে কেঁদে উঠলো। ভাবলো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এই লোকটাকে ঠ্যাং ভেঙে আমি এখান থেকে পাঠাতাম। এখন কিছু করে বসলে চাচা চাচি আমার উপর খেপে যাবে। বডি ফিগার খুব একটা খারাপ না, জোস ফিগার বানিয়েছো, আই লাইক ইট। আচ্ছা, তোমার বডির সাইজ কত? শৈলী ঘৃণায় চোখ খিচে বন্ধ করলো। এসব কথা সে আর শুনতে চায় না। তবে অয়নের প্রশ্ন বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চাপা কণ্ঠে জবাব ভেসে আসলো, আমি বলছি ওর বডি সাইজ। পরিচিত পুরুষালী তীক্ষ্ণ কণ্ঠে অয়নও বিরক্তিতে তাকালো দরজার দিকে। আপনি কি এখানে? আশ্চর্য, এই বাড়ির কেউ কি ম্যানার্স জানে না? পাত্রপাত্রীকে আলাদা রুমে কথা বলতে পাঠানো হয়েছে, আর এখানে এসে কেউ কথার মাঝে নাক ঢোকাচ্ছে। চোয়াল শক্ত করে রাখা নিশানকে দেখে অয়ন মুখ কুচকে জিজ্ঞাসা করে, কে আপনি? আমি নিশান তালুকদার। অয়ন এবার ভদ্রতার খাতিরে মেকে হেসে বলল, ও আচ্ছা, আপনি? নাম শুনেছি আপনার, নিশান ভাই, চিনতে পেরেছি। অয়ন এবার শৈলীকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, তোমার চাচাতো ভাই হবে তাই না? নিশান ভ্রুকুচকে বেশ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি করছো এই আলাদা রুমে? মানে ওই যে আমাদেরকে তো আলাদাভাবে কথা বলতে পাঠানো হলো। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথা শেষ করতে পারল না অয়ন। নিশান কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে ফের শুধালো, কার বিয়ে? আমাদের। অয়নের বলতে দেরি হলো। চোখ সরু করে থাকা নিশান শার্টের হাতা গোটাতে দেরি করল না। অয়ন ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, এই লোক এমন প্রস্তুতি নিচ্ছে কেন? নিশানের হাতের গঠন দেখে ঢোক গিলল অয়ন। নিঃসন্দেহে এই পুরুষকে বলবান বলা যায়। হাতের পেশির উচ্চকিত ভাঁজ দেখে মনে হয় এই হাতের একবার ঘুষি পড়লে সেটা সহজে ভুলে থাকা সম্ভব নয়। অয়ন ধীরে ধীরে পিছু হাঁটতে শুরু করলো। মুখে শুকনো হাসি এনে বলল, মানে আমাদের বলতে আমি আর শৈলী। আমাদের বিয়ে ঠিক হয়েছে। তোমাদের বিয়ে কে ঠিক করেছে? মুখের হাসি ঝুলিয়ে ইতস্ত করে সে বলল, বড়রা ঠিক করেছে। মানে আমার বাবা মা? বড়রা ঠিক করেছে? বেশ ভালো। আর তোমার মতলব? শৈলী নিশানের গলার স্বর শুনে আটকে উঠল। এতক্ষণে সে চুপ ছিল, কিন্তু এখন মনে হলো পরিস্থিতি বিপজ্জনক হতে যাচ্ছে। খাদিজা তালুকদার জানতে পারলে নিশানের উপরেও খেপে যাবে ভেবে শৈলী দ্রুত নিশানের একটু কাছে এসে দাঁড়ালো, যেন তার ক্রোধের সামনে একটা ছোট্ট বাধা তৈরি করতে চায়। কাপা কাপা গলায় বলল, নিশান ভাই প্লিজ বাদ দিন এসব। এতক্ষণ যেভাবে চুপচাপ খাম্বার মতো দাঁড়িয়েছিলি, সেভাবে থমেরে দাঁড়িয়ে থাক। একটা কথা বলতে আসলে তোর পায়ের টেঙ্গি ভেঙে রেখে দিব আমি। অয়ন পরিস্থিতি বুঝতে পেরে বলল, আরে ভাই, আমি তো ওর সাথে মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি একটু যাই তাহলে। এক মুহূর্ত দেরি না করে দ্রুত দরজার দিকে পা বাড়ালো অয়ন। কিন্তু দরজা থেকে বের হতে না হতেই পেছন থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর এলো, থামো। অয়ন থমকে দাঁড়ালো। শৈলী বিড়বিড় করে আওড়ালো, বলদের নানা, এতক্ষণ যে তেজ দেখাচ্ছিলি, আর এখন পালিয়ে পালিয়ে যাচ্ছিস কেন? পায়ের তলায় কি গরম লোহা পড়েছে? নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার কানের কাছে এসে নরম শীতল স্বরে বলল, শোন ছোট ভাই, শৈলীর বডি সাইজ বা ওর সম্পর্কে সেটা তোর বা তোর বাপের জানার দরকার নেই। কিন্তু একটা জিনিস মনে রাখিস, এই বাড়ির মেয়ের উপর খারাপ নজর দেওয়ার আগে আমার সাথে পার্সোনালি দেখা করিস। কারণ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস, ওখান থেকে বের হতে হলে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে বের হতে হবে, বুঝেছিস? ঠাস করে থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে দৌড়ে পালালো অয়ন। শৈলী নিশানের দিকে তাকিয়েছিল। নিশান একদম শান্ত তিরিক্ষি গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলি? নোংরা কথাগুলো শুনে খুব ভালো লাগছিল তাই না? শৈলী চোখ নামিয়ে নিল, কিছু বলল না। এমন মুখ নিয়ে সে একটা শব্দ বের করা মানে সিংহের কাছে বিসর্জন দেওয়া। শৈলীর নীরবতা যেন নিশানকে কথা বলার আরো সুযোগ করে দিল। এমনিতেই তো চ্যাটাং চ্যাটাং করে মুখ থেকে কথা বের হয়, আর কাজের সময় কি মুখে স্কচ টেপ লাগানো থাকে? হাত ওঠে না? চর মারতে পারিসনি? শৈলীর চোখের ভেতর জমে থাকা অশ্রুগুলো টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। চোখের পানি দেখে বলল, আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো, আর তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলবি? সেলিম দূরে সরে চলে গেল। নিজের রুমে নিশান বলল, আমার কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস? বলে
বলে পেছনে পেছনে আসলো। শৈলী কিছুক্ষণ নিশ্চুপ থেকে গভীর শ্বাস নিল, তারপর ঠোঁট শক্ত করে ফিসফিস করলো, আমি কিছু করিনি নিশান ভাইয়া। এত পাতলা শাড়ি আর ছোট ব্লাউজ পরেছিস কেন? তড়িঘড়ি করে চোখের পানি মুছে সাফাই গাইতে থাকলো শৈলী। বিশ্বাস করুন নিশান ভাই, আমি পড়তে চাইনি, একদম চাইনি। বড় মা পড়তে বলেছিল, আর পড়তে চাইনি বলে পায়ে বলতে বলতেই থেমে গেল শৈলী। পায়ে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার কথাটা বললে বাড়িতে আবার অশান্তি হবে। সবার ভালোর কথা ভেবে মুখে লাগাম টেনে মাথা নিচু করে ফেললো সে। শৈলীর পায়ের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল নিশানের ভেতর। আঁচলের আড়ালে লুকিয়ে রাখা জায়গাটা সে স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারলো এইটুকু মেয়েটাকে ওরা আবারও এতটা নির্দয়ভাবে শাস্তি দিয়েছে শুধু একটা শাড়ি না পরার জন্য। শৈলী তড়িঘড়ি মাথা নাড়িয়ে পা পেছনে সরিয়ে নিল। না, লাগবে না নিশান ভাই, ভালো হয়ে গেছে। নিশান ঠোঁট চেপে ধরল। পায়ের অবস্থা না দেখলেও সে নিশ্চিত দাগ এখনো রয়ে গেছে। কণ্ঠের খাদারও নিচু করে আদেশ ছুড়ে বলল, দেখাতে বলেছি। শৈলী এবার সত্যি ভয় পেল। নিশানের চোখের আগুন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে জানে নিশান যদি রেগে যায় তবে এই বাড়িতে আর একটা ঝড় উঠবে। তাই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার আঁচল সরিয়ে পায়ের পাতা সামনে করল। লালচে পোড়া দাগ এখনো স্পষ্ট, কিছু জায়গায় লালচে হয়ে গেছে। নিশানের মুঠি শক্ত হলো, এতটাই শক্ত যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল মনে হলো। ঠান্ডা গলায় বলল, কে করেছে? আজ পা পুড়িয়েছে, কাল পুরো শরীরও জ্বালিয়ে দিতে পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সহ্য করবি? কে করেছে এটা? বড় মা। ফিসফিস করে বলা দুই শব্দটা মোটেও অচেনা ঠেকলো না নিশানের কাছে। তবে নিজের মায়ের এমন নির্মম কর্মকাণ্ডে সে সত্যি খুব বিরক্ত। শৈলীর প্রতি তার মায়ের কিসের ক্ষোভ বুঝতে পারে না নিশান। নিশান একটা দীর্ঘশ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আর কিছু করেছে? শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশান ধীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে কিছু লুকোস না শৈলী, কারণ তুই নিজেও জানিস, তুই না বললেও আমি সবকিছু বুঝতে পারি। আপনি তো জানেন আমি আপনাদের কাছে কেবল একটা বোঝা। বড় মা আমাকে কখনোই মেনে নেননি, আপনি বড় মাকে কিছু বলবেন না। নিশান ঠোঁট শক্ত করলো, চোখের পলকও ফেললো না। আমার কথার উত্তর দে শৈলী, আর কিছু করেছে? শৈলী নিঃশ্বাস ফেললো, মাথা নিচু করে বলল, কিচ্ছু না, আমি অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত হয়ে গেছিস? খুব ভালো। নিশান এবার প্রথমবারের মতো শৈলীর হাত ধরে ফেললো। গভীর চোখে তাকিয়ে কঠিন স্বরে ছোট করে আদেশ ছুড়ে বলল, চল। বলেই নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শৈলীকে টেনে নিয়ে যেতে থাকলো বাসার ঘরে। বাসার ঘরে ঢুকতেই শৈলীর বুক ধক করে উঠল। বড় মা সোফায় বসে আছে, তাদের সামনে এভাবে টেনে আনা। নিশান আসলে কি করতে চাইছে? খাদিজা তালুকদারের কপালে ভাঁজ পড়ল। শৈলীর হাত ধরে টেনে আবার সামনে আনতে দেখে খাদিজা ভ্রুকুচকে বললেন, এভাবে ওকে টেনে আনছিস কেন নিশান? নিশান শৈলীর হাত ছেড়ে দিয়ে কঠোর কণ্ঠে বলল, একটা কথা জানার খুব ইচ্ছা করছে মা, শৈলীর পা তুমি কেন পুড়িয়ে দিয়েছ? মেকি হেসে ঠোঁট চেপে খাদিজা বেগম বললেন, এসব কি বলছিস তুই নিশান? এসব কথা কোথা থেকে শুনলি? কখনোই না। বলেই তিনি শৈলীকে ইশারায় ভয় দেখালেন। শৈলী আতকে নিশানের দিকে তাকালো। নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান একটুও থামলো না। আমি নিজে দেখেছি মা, শৈলীর পায়ে ছ্যাঁকার দাগ। এই বাড়ির কেউ না জানুক, আমি জানি এটা কিভাবে হয়েছে। আমি তো চুপ করে থাকবো না। আফটার অল আমি তোমারই ছেলে, তুই আমার বিচার করবি? শৈলী আমারই সংসারে থাকে, আমার কথাই শুনবে। নিশান এবার তারপরে বলল, ওকে আমি কালকে শহরে নিয়ে যাব। আমি যেখানে থাকি শৈলীকে সেখানেই রাখবো, এটাই আমার শেষ কথা। বলেই মায়ের সামনে থেকে রাগ দেখিয়ে চলে গেলেন নিশান। এসব কথা শুনে শৈলীর গলা শুকিয়ে আসলো। বড় মা কি বলবে তাকে? হয়তো এই বাড়ি থেকে বের করে দিবে। সে এক মিনিটও আর দাঁড়াতে পারলো না, দৌড়ে রুমে চলে গেল। রুমে গিয়ে এক কোনায় বসে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো মা বাবার স্মৃতির কথা। এমন সময় ফুপি আসলো তার কাছে। শৈলীকে শক্ত করে বুকে টেনে নিলেন, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিচ্ছু হয়নি মা, আমি সব শুনেছি, ঠিক হয়ে যাবে। আমি আছি তো, এই তো চলে এসেছি আমি। আর কাঁদিস না মা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে, আর কাঁদিস না। অভিশাপ লাগবে আমাদের উপর, মস্ত বড় অভিশাপ লাগবে। শৈলী নিঃশব্দে ফুপিয়ে উঠল, তার কাঁধ কাঁপছে। বুকের ভেতর জমে থাকা কান্না থামাতে পারছে না সে। রাশিদা তালুকদার যেন ওর কান্নার প্রতিটা শব্দে ভেঙে পড়ছেন। শৈলীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তিনি এবার ক্লান্ত ভঙ্গিতে বললেন, বিশ্বাস কর মা, আমার যদি একটা যাওয়ার জায়গা থাকতো, আর যদি আমার শ্বশুর বাড়িতে থাকতো, তাহলে আমি তোকে এখানে একদম রাখতাম না, তোকে নিয়ে আমি চলে যেতাম। কিন্তু আমি যে নিরুপায় মা, এই বাড়ি ছাড়া যে আমারও থাকার জায়গা নেই। আমি যে বিধবা, আমার শ্বশুর বাড়ি যে আমায় ত্যাগ করেছে মা, এই অসহায় মহিলা হয়ে তোকে আমি কোথায় রাখবো বল? শৈলী এবার ঠোঁট কামড়ে বলল, এভাবে বলো না মামুনি, আমি কোথাও যেতে চাই না, এই বাড়িতেই থাকতে চাই। আমি যদি মরে যাই তবে এই বাড়িতে থেকেই মরবো। আমি আমার বাবাকে রেখে কোথাও যাব না, আমার মায়ের স্মৃতি রেখে কোথাও যাব না। আমায় তোমরা বের করে দিও না মামুনি, আমার একটা পরিচয়ের খুব দরকার। রাশিদা তালুকদার শৈলীর মুখ দুহাতের মাঝে নিলেন, স্নেহ মাখা অথচ বেদনাদীর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তার চোখও চিকচিক করছে, কিন্তু নিজেকে শক্ত রাখতে হলো। গভীর মমতায় বললেন, ওরে পাগলি, তোকে কেউ বের করে দেবে কেন? এই বাড়িতেই তোর শেকড়, এই বাড়িতেই তোর সবকিছু, তোর বাবা, তোর মা, তোর স্মৃতি। তুই এখানেই থাকবি মা, আমি থাকতে তোকে কেউ এক চুলও নড়াতে পারবে না। সম্মানিত দর্শক, দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।